আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গে রাঙাপানি স্টেশনের কাছে আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া আজ শুরু হবে। আজ ওয়ার্ল্ড সিকল সেল ডে। সারা বিশ্বে রক্তাল্পতার এই বিশেষ রোগ নিয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। মার্কিন প্রশাসন নাগরিকত্ব প্রদান সংক্রান্ত নতুন একটি সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার ফলে প্রায় 5 লক্ষ অভিবাসী উপকৃত হবেন। জ্যাভলিনে নীরজ চোপড়া গতকাল ফিনল্যান্ডের টুরকুতে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল গোল্ড ট্যুর প্রতিযোগিতায় সোনা জিতেছেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার সফরে যাচ্ছেন। সেখানে তিনি রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। ভারত এবং ইস্ট এশিয়া সামিট দেশগুলির যৌথ উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। উদ্বোধনী অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন, যার মধ্যে 17টি দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন। এই ক্যাম্পাসে 2টি একাডেমিক ব্লক আছে। প্রতিটিতে 40টি করে শ্রেণীকক্ষ রয়েছে। প্রায় 1900 ছাত্রছাত্রী এখানে পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়াও 300 আসন বিশিষ্ট 2টি প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে 550 জন থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি পরিবেশ বান্ধব। এখান থেকে কোনো কার্বন নিঃসরণ হবে না। নিজস্ব সৌর বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও এখানে রয়েছে পানীয় জল পরিশোধনের কেন্দ্র। বর্জ্য জল পুনর্ব্যবহার করার উপযোগী কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে 100 একরের জলাভূমি আছে। মূল নালন্দা বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1600 বছর আগে। মনে করা হয় এটি ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। 2016 নালন্দার ধ্বংসাবশেষকে রাষ্ট্রসংঘ ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী 9,26,00,000-এর বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকা পাঠিয়েছেন। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে এই কিস্তি বাবদ দেওয়া হয়েছে 20,000 কোটি টাকা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীতে গতকালই প্রথম যান তিনি। সেখান থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পাঠানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কৃষি সখী শংসাপত্র দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কাশীর মানুষের আশীর্বাদে পরপর 3বার তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসার নজির খুবই কম। শ্রী মোদী বলেন, 21 শতাব্দীতে ভারতকে তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে কৃষিক্ষেত্রে ভূমিকা সবথেকে বেশি। পিএম কিষাণ সম্মান নিধি বিশ্বের বৃহত্তম প্রকল্প সুবিধা হস্তান্তর হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পের অর্থ সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছানোয় তিনি সন্তোষ প্রকাশ করেন। পৃথিবীর প্রত্যেকটি খাবারের টেবিলে ভারতের কৃষি পণ্য দিয়ে তৈরি কোনো একটি পদ পৌঁছাক, এটিই তার স্বপ্ন। কৃষিকাজে মা বোনেদের ভূমিকা অপরিহার্য। বারাণসীর দুগ্ধ উৎপাদকরা বানাস ডেয়ারির সুবিধা পাওয়ায় তাদের আয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তার ভাষণে শ্রী মোদী নগর উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ঐতিহ্যশালী কাশী শহরের উন্নয়ন যাত্রা নতুন এক অধ্যায় রচনা করেছে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দশাশ্বমেধ ঘাটে যান। তিনি সেখানে গঙ্গা পূজন করেন এবং আরতি প্রত্যক্ষ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, গঙ্গা তীরে বসে তিনি 140 কোটি দেশবাসীর শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী জীবনের প্রার্থনা করেছেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নৌবাহিনীর পরিকাঠামো, প্রশাসনিক কাজকর্ম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলায় বাহিনী প্রস্তুত বলেও তিনি জানান। সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে তার নৌবাহিনীও চলছে। দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আত্মনির্ভর ভারত অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মনে করেন, তথ্যের নিজস্ব শক্তি রয়েছে, তবে ভুয়ো খবরের বিপদ সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 2022 এবং 23-এর প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য পরিবেশনকারী হিসেবে এইসব আধিকারিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। তাদের নাগরিক এবং জনপ্রতিনিধিদের মধ্যে সেতুবন্ধের দায়িত্ব পালন করতে হবে। পশ্চিমবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া আজ শুরু হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য
রেল সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গ তদন্তের কাজ শুরু করবেন। তিনি গতকাল দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন, জিজ্ঞাসাবাদ করেন রাঙাপানি স্টেশনের কর্মীদের। তবে সিগন্যালিং এবং রেলওয়ে ট্র্যাকিং ব্যবস্থায় গোলযোগের কারণেই এই দুর্ঘটনা কিনা, কি করে দুটি ট্রেন এক লাইনে পরপর চলে এলো, তদন্তের আগেই মালগাড়ির চালকের উপর দোষারোপ করা হচ্ছে কেন? সাংবাদিকদের এইসব প্রশ্নের জবাবে শ্রী গর্গ বলেন, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা যদি কাজ না করে সেক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মানতে হয়, তদন্তেই সবকিছু পরিষ্কার হবে। উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় 10 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি ও যোগের মাধ্যমে চিকিৎসার প্রসারে জাতীয় আয়ুষ মিশন প্রকল্পের আওতায় 8 ধরনের নতুন আয়ুষ চিকিৎসা প্রকল্প চালু হচ্ছে। এগুলি হলো মাস্কুলো স্কেলিটাল ডিসঅর্ডার বা ব্যথার চিকিৎসা, ক্যান্সার, সুগার, হার্টের অসুখ এবং স্ট্রোকের চিকিৎসা, মা শিশুর চিকিৎসা, বয়স্কদের চিকিৎসা, ৭৫,০০০ স্কুলে আয়ুষ জীবনশৈলীর পাঠ, আদিবাসী এলাকায় আয়ুষ মোবাইল ইউনিট, অন্তিম পর্যায়ের রোগের চিকিৎসা এবং গোদের জন্য বিকলাঙ্গতা নিরাময়। আজ ওয়ার্ল্ড সিকল সেল ডে। সারা বিশ্বের রক্তাল্পতার এই বিশেষ রোগ নিয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। এবছরের থিম হোপ থ্রু প্রোগ্রেস, অ্যাডভান্সিং গ্লোবাল সিকল সেল কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ বিশ্বব্যাপী সিকল সেল অ্যানিমিয়া চিকিৎসা ও পরিচর্যায় আশাব্যঞ্জক অগ্রগতি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জিনবাহিত এই রোগ বংশগতভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়ালেও সাধারণত জন্মের 5 থেকে 6 মাসের পর এই রোগ ধরা পড়ে। সাধারণভাবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ফুসফুস এবং শ্বাসনালী বেশি করে আক্রান্ত হয় এবং তার থেকে মৃত্যুর সম্ভাবনাও থাকে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মধ্যপ্রদেশের দিনদরিতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী গত বছর ওই রাজ্যের শাহদলে আয়োজিত অনুষ্ঠানে 2047 সালের মধ্যে দেশ থেকে সিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ কর্মসূচির সূচনা করেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, তাঁর প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে যেসব নাগরিকের স্বামী বা স্ত্রীর আইনি মর্যাদা নেই এমন কিছু সংখ্যক মানুষের সেদেশে স্থায়ীভাবে বসবাস এবং পরবর্তীতে নাগরিকত্বের আবেদন করার অনুমতি দেবে। এর ফলে প্রায় 5 লক্ষ অভিবাসী উপকৃত হবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব অভিবাসীর এই সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের 10 বছর পূর্ণ হবে এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ থাকবেন, তারা গ্রিন কার্ডের আবেদন করার জন্য 3 বছর সময় এবং একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট পাবেন। এছাড়াও তিনি নির্বাসন থেকে রেহাইও পাবেন। তবে 2024 সালের 17 জুনের পর যে কোনো সময় 10 বছর পূর্তিতে পৌঁছানো অভিবাসীরা এই কর্মসূচির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস প্রোগ্রামের 12তম বার্ষিকী অনুষ্ঠানে বাইডেন জানান, সিদ্ধান্তটি এই বছরের গ্রীষ্মকাল থেকেই কার্যকর হবে। যেসব অভিবাসী দীর্ঘদিন ধরে কর দিয়ে আসছেন এবং তাদের পরিবার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে থাকেন, তারা এর সুফল পাবেন। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ বেশ কয়েকটি কালোজয়ী সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য মেমোরি ফুটপ্রিন্টস, চিলড্রেন্স অফ দ্য কোস্ট এবং রিজন বিহাইন্ড দ্য মার্ডার। অনুষ্ঠানে আলোচনা হবে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের ক্ষমতা এবং তার প্রভাব নিয়েও। 59টি দেশের 61টি ভাষার 314টি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হচ্ছে, যা শেষ হবে আগামী শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 30 তারিখ বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম মন কি বাত। 111তম পর্বে জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ টোল ফ্রি নাম্বার 1800-117800-তে জানাতে পারবেন। এছাড়াও অনলাইনেও নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যাবে। তবে এই মতামত এবং পরামর্শগুলি 28 জুনের মধ্যে জানাতে হবে। তেলেঙ্গানা সরকার চাকরি প্রার্থীদের সুবিধার্থে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআইগুলিকে অ্যাডভান্স টেকনোলজি সেন্টার এটিসি হিসেবে উন্নীত করার প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি গতকাল এই তথ্য জানান। তীব্র তাপপ্রবাহে জর্জরিত উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা রেহাই মেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পূর্বাভাস দিয়েছে, আজ থেকে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে তাপমাত্রা প্রশমিত হবে। এদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 2-3 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
জ্যাভলিনে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া গতকাল ফিনল্যান্ডের টুরকুতে পাভো-নুরমি স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল গোল্ড ট্যুর প্রতিযোগিতায় সোনা জিতেছেন। 8 জন প্রতিযোগীর মধ্যে চোপড়া 85.97 মিটার দূরত্বে বর্ষা ছুড়ে প্রথম স্থান অধিকার করেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। অ্যান্টিগুয়ায় প্রথম ম্যাচে আমেরিকা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। খবর শেষ হলো।